কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আসল আকর্ষণই হলো বুড়িমা। শয়ে শয়ে মানুষ শুধুমাত্র বুড়িমাকে দেখার জন্য ছুটে আসে। বুড়িমা যদি কাউকে একবার টানে, তার কাছে সকলকে ছুটে যেতে হবে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। পুরো কৃষ্ণনগর একটা আলাদাই সাজে সেজে ওঠে বছরের এই একটা দিন। শহরে রানীমা আসছে বলে কথা। সেই রাজরানীকে দেখতেই আমরা যাচ্ছি সবাই মিলে। সে বুড়িমা বলেই খ্যাত গোটা দেশ জুড়ে। 252 বছর পদার্পণ করলো এবছর বুড়িমার পুজো। মা সকলের ডাক শুনতে পায়, সকলকেই তার কোলে ঠাঁই দেয়। সত্যিই যদি ভক্তি ভরে মাকে মন থেকে ডাকতে পারেন, তাহলে কাউকে মা ফেরায় না। তাই তো লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে মায়ের কাছে একটা দিন ছুটে আসে। কাল বুড়িমার পুজো। আজ আমরা সন্ধেবেলায় একবার যাচ্ছি বুড়িমাকে দেখতে আর পুজো দিতেও। কাল যেহেতু প্রচুর ভিড় হয়, প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড়, 8 থেকে 10 লক্ষ মানুষের প্রতি বছর এখানে সমাগম ঘটে পুজোর দিন সকালবেলা। তো সেই মুহূর্তে পুজো দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। আগে মা মাসিরা একসাথে এসেছিল পুজো দিতে, এবছর আর আসতে পারবে না, তাই আগের দিনই পুজো দিয়ে যাচ্ছে, পরে প্রসাদটা নিয়ে যাবে কেউ এসে। আজ থেকেই মায়ের কাছে কত ভিড়, প্রায় হাজার হাজার মানুষের ভিড় এখানে। প্রচুর ভিড় ঠেলে আমরা মায়ের কাছে পৌঁছাতে পেরেছি। এই যে মাসি মামি সবাই মিলে আমরা এসেছি আজকে। সেই কালী পুজো থেকেই আমি এখানে থেকে গেছি। ভাইফোঁটা পেরিয়ে গেলেই সবাই একসাথে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মাসি কিছুতেই 5টা দিনের জন্য আর বাড়ি যেতে দেয়নি। আসলে সবই মায়ের ইচ্ছা, মা চেয়েছে বলেই থেকে গেছি। মায়ের কাছে চলে এসেও মায়ের মুখ দর্শন করার উপায় নেই, সামনে এত মানুষ পেরিয়ে মায়ের কাছে যেতে হবে। যদিও কালই একবার আমি মায়ের দর্শন করে গেছি সন্ধ্যাবেলা, এটা তারই ভিডিও, সেটাও একটু অ্যাড করে দিলাম। এত ভালো লাগছে এখনই। এটা মায়ের আজকের রূপ। প্রতিদিনই মা একটু একটু করে সেজে ওঠে। পুজোর আগের দিন রাত পর্যন্ত, মানে আজকের রাত পর্যন্ত মাকে সাজানোর কাজ চলে। প্রতি বছরই মাকে ভুরি ভুরি সোনা দিয়ে সাজিয়ে তোলা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটা গয়নাও মাকে কিনে পরানো হয় না। লক্ষ লক্ষ মানুষ মায়ের কাছে তার মনস্কামনা জানায়, আর সেই মনস্কামনা পূর্ণ হলেই যে যার সামর্থ্য মতো মাকে কিছু না কিছু দিয়ে সাজিয়ে তোলে, আর সেই ভক্তদের গয়নাতেই মা প্রতি বছর সেজে ওঠে। আমি আগে কখনো পুজোর আগের দিন এখানে আসিনি, এবছরই প্রথম এলাম। মাকে এত সুন্দর করে একটু একটু করে গয়না দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখেই যায়, একদম মন ভরে যাচ্ছে। কিন্তু এখানে তো একদমই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর গোটা কৃষ্ণনগর জুড়ে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। আমরা যেতে যেতেই 3টে ঠাকুর দেখে নিলাম। আমরা এখন যাচ্ছি পাত্র বাজার। এখানে খুব ভালো প্যান্ডেল হয়। বুড়িমার কাছ থেকে খুব বেশি দূর না, হেঁটেও যাওয়া যায়, সেখানেই যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন আপনারা প্যান্ডেলটা কি অসাধারণ করেছে, সামনে থেকে আরও ভালো লাগছিল দেখতে। এখানে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব করে। আগের বছরের প্যান্ডেলটাও মনে আছে, খুব ভালো হয়েছিল আগের বছরেরটাও। এই প্যান্ডেলটা আফ্রিকার ডমিনো টাওয়ারের আদলে করা হয়েছে। প্যান্ডেল দিয়েও যে এত সুন্দর কিছু তৈরি করা যায়, জাস্ট ভাবাই যায় না। আর গানের মধ্যে দিয়ে প্যান্ডেলের উপর যে আমাদের দেশের পতাকাটা শো হচ্ছিল, সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল। এবার যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। কৃষ্ণনগরের টাউনের মধ্যে বড় বড় ঠাকুরগুলো দেখে নিচ্ছি, কালকে তো প্রচুর ভিড় হবে। এটা হচ্ছে বউবাজারের প্যান্ডেল। এখানেও প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল হয়। প্রতি বছরের তুলনায় এই বছর একটু নর্মাল হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এখন কৃষ্ণনগরেও মানুষ 2 দিন আগে থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়, কারণ একদিনে এত ঠাকুর দেখে কখনোই শেষ করা যাবে না। তারপরে আমরা বেরিয়ে নিয়েছি কফি, একটু এনার্জি গেইন করে নিতে আর কি। এখনো প্রচুর ঠাকুর দেখা বাকি আছে। বেরিয়েই দেখি এখানে ধামসা মাদল বাজছে। পুরো কৃষ্ণনগরে এই সময়টা একটা আলাদাই ভাইবস থাকে। চলুন এবার আরও একটা ঠাকুর দেখতে যাই। এখানেও ছোট জায়গার মধ্যে ডেকোরেশনটা খুব ভালো করেছে। প্রতি বছরই আমরা এই ঠাকুরগুলো দেখি, সবই এগুলো কৃষ্ণনগর টাউনের মধ্যেই।
প্রতিবার মা বাড়িতে আর কোনো সময় আসি বা না আসি, এই সময় আসার জন্য মনটা একদম ছুটে যায়। প্রতি বছর এই সময়টা আসারই চেষ্টা করি, যদি না পরীক্ষা না থাকে। এখান থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে একটা ছোটোবেলার গল্প শেয়ার করি। আমার খুব ভালো করে মনে আছে, আমরা যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন লাস্টে একটা পিটি পরীক্ষা বা ইএনভিএস এরকম কিছু একটা পরীক্ষা বাকি ছিল। আর সেই পরীক্ষাগুলো অতটা টাফ হয় না, সেহেতু আমাদের মায়না আমাদেরকে পুজো দেখাতে নিয়ে যেতেই হবে, যেভাবেই হোক আমাদেরকে যেতেই হবে। আমরা প্রচুর বায়না করেছিলাম 3 বোন মিলে, মানে আমি, দিদি, কাকার মেয়ে। আর বাবার কাছে বায়না করলে বাবা খুব একটা না করতে পারে না, সারা দিন ধরে রাজি করিয়ে তারপরে আমরা ওই বিকালের দিকে রওনা দিয়েছিলাম। আর পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু কৃষ্ণনগর ঢোকার মুখেই একদম চারিদিক জ্যাম হয়ে যায়, গাড়ি নিয়ে ঢোকাটা খুব সমস্যা হয়ে যায় পুজোর দিনটা। তাও আমরা গিয়েছিলাম, গিয়ে গোটা রাত ধরে গাড়ি করে ঠাকুর দেখেছি, আবার পরের দিন ব্যাক করেছিলাম। সেই গল্পটাই মনে পড়ে গেল আজ। তারপর চলছিল আমাদের কিছুক্ষণ ফটো সেশন। মাসি মামিরা সব বাড়ি চলে গিয়েছিল। আমি দিদিকে বলেছিলাম আমি এখানে আছি, তুই চলে আয়। ও তারপরে এসেছিল, ও আর আমি মিলেই ঠাকুর দেখছিলাম। তারপর যাই আরও একটা ঠাকুর দেখতে। প্যান্ডেলে ঢোকার সামনেই দেখি কি দারুণ একটা প্রোগ্রাম হচ্ছে, সব ছোট ছোট বাচ্চারা কি দারুণ গিটার বাজাচ্ছে। আর এই যে প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা খানিকটা এরকম করেছে। আর এই যে আমাদের মা জগদ্ধাত্রী। আচ্ছা, এখানকার পুজোর একটা বিশেষত্ব আপনাদেরকে বলি। আমি এখানে এতবার এসে যেটা বুঝেছি, এখানে দেখবেন প্রত্যেকটা প্যান্ডেলের সামনে কোনো না কোনো বাজনা বাজছে। আর এখানকার মায়ের একটা আলাদাই রূপ, প্রত্যেকটা মায়েরই ঢাকের সাজ, আর গয়না তো মাস্ট, কোনো না কোনো সোনার গয়না তো থাকবেই গায়ে। সবটা মিলিয়ে একটা আলাদাই পরিবেশ তৈরি হয় এখানে। হয়তো আমি মুখে বলে বোঝাতে পারবো না, যারা এসে এখানে পুজো দেখেছেন, একবার হলেও এসেছেন, তারা হয়তো এই জিনিসটা ফিল করবেন। বলা যেতে পারে একটা সাবেকিয়ানায় পুজো হয় এখানে। আসলে বহু বছর আগেকার পুজো তো, সেই রাজা কৃষ্ণচন্দ্রের সময়কার পুজো, সেই ঐতিহ্যটা এখনও এখানে ধরে রাখা হয়েছে। আর এই প্যান্ডেলটাও কি দারুণ করেছে দেখুন, একদম অন্যরকম চিন্তা ভাবনা এই প্যান্ডেলটা করা হয়েছে। মা লক্ষ্মীকে থিম করে ধান, চাল, শস্য এই সব কিছু দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর মায়ের রূপটা তো অপরূপ সুন্দর লাগছে। তারপরে এই ঠাকুরটা বেরিয়ে দেখি সামনেই অরুণ আইসক্রিম। আমাদের ওখানে অরুণ আইসক্রিম পাওয়া যায় না, কখনোই খাইনি। আর কলকাতায় পাওয়া যায়, কিন্তু আমার ওখান থেকে কাছাকাছি কোথাও পাওয়া যায় বলে আমি জানি না, তাই কখনোই খাওয়া হয়নি। তাই দিদিকে দেখেই বললাম চল অরুণ আইসক্রিমটা কিন্তু আজকে ট্রাই করব। এই অরুণ আইসক্রিম আমাদের এখানে এখন এত ভাইরাল, এত ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখেছি, আর এত কিউট কিউট দেখতে, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, আজকে ফাইনালি খাবো। তাই ফার্স্টেই নিয়ে নিয়েছি এই কিউট 5 টাকা দামের আইসক্রিমটা। দারুণ খেতে ছিল, কিন্তু আমার কপালটাই খারাপ, আমি বেশি খেতে পারিনি, আমার ঠান্ডা লেগেছিল। কিন্তু অরুণ আইসক্রিম দেখে আমি বলেইছিলাম একবার হলেও টেস্ট করব। তারপর নিয়েছিলাম এই 20 টাকা দামের আইসক্রিমটা, এটাও দেখতে খুব ভালো লাগছিল, এটাও খুব ভালো ছিল খেতে কিন্তু। তারপর এখান থেকে সোজা চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। আরও অনেক ঠাকুর দেখেছি, সব ঠাকুর তো ভিডিওতে দেওয়া সম্ভব না, তাহলে বিশাল বড় একটা ব্লগ হয়ে যাবে। যেই প্যান্ডেলগুলো বা ঠাকুরগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তার মানেই যে অন্য ঠাকুর বা প্যান্ডেল আমার ভালো লাগেনি, সেটা কিন্তু একদমই বোঝাতে চাইনি। এবার মা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই প্যান্ডেলগুলো মা বাড়ি থেকে খুব একটা দূরে না। এবার চলে এসেছি স্বর্গ আর নরকে, মানে মানুষ মরে যাওয়ার পর স্বর্গে গেলে তার পরিবেশটা কেমন থাকে আর নরকে এলে কেমন পরিবেশ থাকে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে স্বর্গ। এবার ঢুকে যাচ্ছি জমের দুয়ারে। চলুন জমের দুয়ারে কি হয় দেখে আসি। জমের দুয়ারটা কিন্তু অদ্ভুত সাজিয়েছে, একটা ভয়ানক পরিবেশ তৈরি করেছে, একটা কান্নার সাউন্ড দিয়েছে। আর এখানে তো গরম তেলে মানুষকে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর ওই যে পেছনে যমদূত বসে রয়েছে। সত্যি এই পৃথিবীতে এখনও যারা অমানুষের মতো কাজ করে চলেছে, তারা যেন এইরকমই নরক যন্ত্রণা ভোগ করে। তারপর এখান থেকে বেরিয়ে একটা দারুণ সুন্দর প্যান্ডেলে গিয়েছিলাম। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, আমারই কি ভালো লাগছে দেখতে। সব বোতল, জার, প্লাস্টিকের সব জিনিস দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর তার সাথে সাথে কি দারুণ রং বেরঙের লাইটিং দেওয়া হয়েছে ভেতরে। প্যান্ডেলটার নামই দেওয়া হয়েছে রংমহল। কি দারুণ দেখতে লাগছে, তাই না? আর আজকে এত রাত ধরে এত ঠাকুর দেখে আমার 2 দিন খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, আমি বেরোতেই পারিনি। তারপরে একদম বেরিয়েছিলাম বিসর্জনের দিন, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি।
এখানে 2 দিন ধরে বিসর্জন হয়, মানে পুজোর পরের দিনই বাঁকে করে বিসর্জন হয় আর সেকেন্ড দিন লরি করে বিসর্জন হয়। আমি সেকেন্ড দিনই বেরিয়েছিলাম। আর এখানে বিসর্জনেরও একটা নিয়ম আছে, প্রত্যেকটা ঠাকুরই রাজবাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে বিসর্জন হয়। আর বিসর্জনের এই র্যালিটা দেখতেও খুব ভালো লাগে। প্রত্যেকটা ঠাকুরের সাথে সাথে প্রচুর বাজনা থাকে, ঢাক বাজনা এসব তো থাকেই, তার সাথে সাথে নতুনত্ব অনেক কিছু থাকে, যেমন সাঁওতাল নাচ, আরও অনেক কিছু। আজকে তো যেমন দেখছি এখানে একটা দল ভস্ম মেখে ভোলে বাবার গানে নাচ করছে, বিভিন্ন রকম আগুনের খেলা দেখাচ্ছে। এই ঠাকুরগুলো সব রাজবাড়ির কাছ দিয়েই যাচ্ছে, আমরা রাজবাড়ির কাছাকাছি আছি। এই যে ঠাকুর যাচ্ছে আর তার পেছনে কত ঢাক, দেখুন একবার কি ভালো লাগছে দেখতে। বিসর্জনের সময়ও শয়ে শয়ে মানুষ ভিড় করে এই বিসর্জন দেখার জন্য। আর এই যে রাজবাড়ির সামনেই দেখুন কত মানুষের ভিড় এই বিসর্জন দেখার জন্য। আর এখানে 2 দিন ধরে মেলা বসে, মানে এই বিসর্জনের 2টো দিন। ছোটোবেলায় আমরাও সবাই মিলে আসতাম বিসর্জন দেখতে, পেপার পেতে বসে পড়তাম বাদাম মুড়ি এসব কিছু নিয়ে, আর পরপর সব বিসর্জন দেখতাম। এখন আর এভাবে বিসর্জন দেখাটা হয় না। আজ এসে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ওই কয়েকটা ঠাকুর দেখে এবার বাড়ি চলে যাব। যতটা পারলাম আপনাদের সাথে কৃষ্ণনগরের ঐতিহ্যপূর্ণ জগদ্ধাত্রী পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিসর্জনটা অত ভালো করে নিতে পারলাম না ব্লগে। আর তাছাড়াও কৃষ্ণনগরের অনেক ঐতিহ্যবাহী পুজো আছে, যেমন রাজবাড়ির পুজো বা অনেক আদি পুরনো পুজো, সেগুলো এবার অত ভালো করে ব্লগে নিতে পারলাম না। পরের বছর নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব, যদি মা চাই। এখন আমরা বাড়ি চলে এসেছি, কালী বুনুর জন্মদিন, তাই একটা কেক অর্ডার করেছিলাম রাত 12টার পর, সেই কেকটাই এখন কাটা হচ্ছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।